আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ ওয়ালিউর রহমান, আমার চ্যানেল সায়েন্স টিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। পর্যায় সারণীর যে বাকি অংশ আছে তা নিয়ে আলোচনা চলছে। আমরা ছোট ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কারণ এই আলোচনাগুলো এত বড়, এক একটা বিষয় নিয়ে যদি আমরা ডিপলি আলোচনা করতে যাই তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিও। এই কারণেই ছোট ছোট করে দেয়া। এবারের আলোচনা হচ্ছে দ্য পিরিয়ডিক প্রপার্টিস, পর্যায়ভিত্তিক ধর্ম। পর্যায়ভিত্তিক ধর্ম কি? যারা এই চ্যাপ্টারটা ভালো করে বুঝবে, পর্যায়ভিত্তিক ধর্ম, তারা অ্যান্সার করতে পারবে পরীক্ষায়। কারণ পরীক্ষায় যত প্রশ্ন আসে তার মধ্যে 3 এবং 4 নম্বরের, অর্থাৎ গ এবং ঘতে যে প্রশ্ন থাকে তা 95%ই এই পর্যায়ভিত্তিক ধর্ম থেকে হয়ে থাকে। তো চলো আমরা শুরু করি। পর্যায়ভিত্তিক ধর্ম কি? প্রথমে আমরা যেটা পড়াবো পর্যায়ভিত্তিক ধর্মের মধ্যে আকার, পরমাণুর আকার, মৌলসমূহের পারমাণবিক আকার। তাহলে 1 নাম্বার হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম, যেটা 1 নম্বরে আমরা আলোচনা করব আকার। প্রথমে আমাদের জেনে নেওয়া যাক পর্যায়ভিত্তিক ধর্মটা কি। পর্যায়ভিত্তিক, কাম বাই টার্নস, এর ইংরেজি মিনিং হচ্ছে কাম বাই টার্নস, পর্যায়ক্রমে, একটার পর একটা একটার পর একটা। আমি যদি লক্ষ্য করি, আমি এখানে একটি গ্রুপ এবং একটি পর্যায় এঁকেছি এবং মৌলসমূহের নাম লিখেছি। যে 1 নং গ্রুপের যে মৌলগুলো আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম। 3 নং পর্যায়ে যে মৌলগুলো আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এন্ড আর্গন। এই একই পর্যায়ে এবং একই গ্রুপে, বন্ধুরা তোমরা নিশ্চয়ই চিনো পর্যায় কোনটা আর গ্রুপ কোনটা। আমি যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার গ্রুপ, 1 নং গ্রুপ। আর আমি যদি এভাবে শুয়ে থাকি এটা হচ্ছে পর্যায়। তাহলে পর্যায়ভিত্তিক ধর্মটা কি সেটা একটু বোঝাচ্ছি। একটি গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে এই মৌলসমূহের কি পরিবর্তন হবে? একটি পর্যায়ে বাম থেকে ডান দিকে অথবা ডান থেকে বামে, অথবা একটি গ্রুপে নিচ থেকে উপর অথবা উপর থেকে নিচের দিকে গেলে এই মৌলসমূহের আকারের, তার ধর্মের, অর্থাৎ তার ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী যে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, সূত্রের মধ্যে বলা ছিল, অর্থাৎ তার ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী একটার পর একটা চেঞ্জ হবে। এই যে একটার পর একটা চেঞ্জ হবে, এই যে বিষয়টা, এটাই হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম। তো পর্যায়ভিত্তিক ধর্মের প্রথমে যে আলোচনা আছে, সেই আলোচনার মধ্যে আকারের যে আলোচনা, সেটা আমরা কিভাবে করব? যে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে যদি যাই, সেক্ষেত্রে আমার পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, ইলেকট্রন বিন্যাসগুলো আমি কিভাবে করি দেখো। যেমন প্রথমে বাম দিকে যে, আমি একটা গ্রুপ ভিত্তিক কথা বলছি আগে, তারপরে আমরা পর্যায় ভিত্তিক কথা বলবো। একই গ্রুপে যদি আমি এখানে লিখি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম, সবগুলো দেখার দরকার নেই। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, তাই তার ইলেকট্রন বিন্যাস হয় 1s2 2s1। আমি সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস করলেও পারি, আবার আমি শুধু এইটুকু লিখে দিচ্ছি 3s1। এখানে সর্ববহিষ্ঠ স্তরে হচ্ছে 4s1, এখানে 5s1, এর সর্ববহিষ্ঠ স্তর হচ্ছে 6s1, এর সর্ববহিষ্ঠ স্তর হচ্ছে 7s1। অর্থাৎ আমি যদি এইভাবে লিখি, এর পারমাণবিক সংখ্যা 3, এর 11, এর 19, রুবিডিয়াম, এরপর সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরপরে 35, 55, 87, এইভাবে যদি আমি ইলেকট্রন বিন্যাস করে যাই, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এর কক্ষপথ হচ্ছে যেমন 2 1, তারপর এটা হচ্ছে 2 8 1, তারপর এটা হচ্ছে 2 8 8 1, তারপর এটা হচ্ছে 5টা স্তর 2 8 18 8 1, 2 8 18 18 8 1, এইভাবে। তো একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাচ্ছি, প্রতিবার আমি কি দেখছি, এখানে স্তর 2টি, এখানে স্তর 2টি, এখানে স্তর 3টি, এখানে স্তর 4টি, এখানে স্তর 5টি, এখানে 6টি, এখানে 7টি। তো একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে প্রতিবার আমার একটি করে স্তর বাড়ছে। এখানে হাইড্রোজেনের স্তর ছিল একটি 1s1, অর্থাৎ 1, একটি স্তর।
তো একই গ্রুপে উপর থেকে নিচের দিকে যতই যাচ্ছে আমি ততই কিন্তু আমার একটি করে স্তর বেড়ে যাচ্ছে। তো স্তর বাড়ার সাথে পরমাণুর আকারের কি সম্পর্ক, চলো একটু দেখি। আমি এটা একটু মুছে ফেলি। স্তর বাড়ার সাথে পরমাণুর আকারের যে সম্পর্ক সেটা হচ্ছে সোডিয়াম, তার আগে কি আছে লিথিয়াম। লিথিয়ামের এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে একটি ইলেকট্রন। এরপরে রয়েছে সোডিয়াম। সোডিয়ামের আমরা জানি প্রথম এটা যদি নিউক্লিয়াস হয় এটা 2, এটা 4, 6, 8, এটা 1। এরপর রয়েছে পটাশিয়াম। পটাশিয়ামের রয়েছে 4টি স্তর। এটা যদি নিউক্লিয়াস হয় প্রথমে 2টা, তারপরে আমরা 2, 4, 6, 8, তারপরে 2, 4, 6, 8, তারপরে 1টা। তো এইভাবে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যাচ্ছে প্রতিবার তার স্তর বেড়ে যাচ্ছে। এখানে 2টা স্তর, এখানে 3টা স্তর, এখানে 4টা স্তর। যত স্তর সংখ্যা বাড়ছে পরমাণুতে ততই পরমাণুর এই যে কেন্দ্রের সাথে সর্ববহিঃস্থ স্তরের যে দূরত্ব, এই যে একে বলা হয় নিউক্লিয়ার ব্যাসার্ধ, অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ। পরমাণুর এই যে নিউক্লিয়াস থেকে সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনের বা এই যে ইলেকট্রনের যে দূরত্ব বা সর্ববহিঃস্থ স্তরের যে দূরত্ব তাকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। কোন একটি পরমাণুর কেন্দ্র থেকে তার সর্ববহিঃস্থ স্তর এই যে দূরত্ব, এই যে নিউক্লিয়াস থেকে সর্ববহিঃস্থ স্তরের দূরত্ব, এই দূরত্বটার নাম হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। এখন যতই মৌলটার আকার বড় হচ্ছে, অর্থাৎ পরমাণু যত উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তো এই কেন্দ্র থেকে সর্ববহিঃস্থ স্তরের দূরত্ব বাড়ছে। আর দূরত্ব বাড়লে কি হচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে। পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাওয়ার অর্থই হচ্ছে এই মৌলের আকার বড় হচ্ছে। তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে প্রতিবার একটি করে স্তর বেড়ে যাবে, স্তর সংখ্যা বেড়ে যাবে, তার পর্যায় বাড়বে। যত উপর থেকে নিচে যাবে একটা করে পর্যায় বাড়বে। একটা করে পর্যায় বাড়া মানে তার কক্ষপথ অর্থাৎ সর্ববহিঃস্থ স্তর আর নিউক্লিয়াসের ব্যাসার্ধ বেড়ে যাবে। ব্যাসার্ধ বেড়ে গেলেই পরমাণুটা বড় হয়ে যাবে। আচ্ছা, তো একই গ্রুপে কি পরিবর্তন হয়? একই গ্রুপে এই পরিবর্তনটা দেখা যায়। একই পর্যায়ে আমরা যদি একটা পর্যায় বলি, 3 নম্বর পর্যায়ে যে আমি এখানে দেখিয়েছি যে সোডিয়ামের 2, 8, 1, ম্যাগনেসিয়াম 2, 8, 2, অ্যালুমিনিয়াম 2, 8, 3। আমি এইভাবে ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি। সিলিকন 2, 8, 4, ফসফরাস 2, 8, 5, সালফার 2, 8, 6, ক্লোরিন 2, 8, 7 এবং আর্গন 2, 8, 8। তো দেখো এটা একই পর্যায়ে বাম থেকে ডানে যাচ্ছে। বাম থেকে ডান দিকে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে প্রত্যেকটা পরমাণুর কিন্তু 3টি করে কক্ষপথ। এর ওই স্তর 3টি, এর ওই স্তর 3টি, অর্থাৎ এর সবার স্তর সর্ববহিঃস্থ স্তরে যাই থাক না কেন তাদের স্তর সংখ্যা মোট 3টি। তাহলে আমি যদি একটি নিউক্লিয়াস 2 নম্বর, 3 নম্বরের অর্থাৎ এর সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন আছে একটা, কিন্তু এর সর্ববহিঃস্থ স্তরে আছে ইলেকট্রন 2টা, এর সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন আছে 3টা, এর সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন আছে 4টা। একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে সর্বদা পরিলক্ষিত হয় যে পরমাণুতে কক্ষপথের সংখ্যা বাড়েনি। কক্ষপথ যা ছিল তাই, প্রত্যেকবার 3টা করে কক্ষপথ, 1, 2, 3, 1, 2, 3, 3টা করে কক্ষপথ, 1, 2, 3। আর এটা হচ্ছে নিউক্লিয়াস। তো এই কক্ষপথ না বাড়লেও তার একটা জিনিস বেড়েছে। যদি দেখি যে কক্ষপথ না বাড়লেও তার সর্ববহিঃস্থ স্তরে সোডিয়ামের ছিল একটা ইলেকট্রন, এই যে একটা, ম্যাগনেসিয়ামের হয়ে গেল 2টা, অ্যালুমিনিয়ামের হয়ে গেল 3টা, সিলিকনের হয়ে গেল 4টা, ফসফরাসের 5টা, সালফারের 6টা, ক্লোরিনের 7টা, আর্গনের 8টা। তো একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে
এই সর্ববহিস্থ স্তরে ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে। তো সর্ববহিস্থ স্তরে ইলেকট্রনের সংখ্যা যদি বাড়ে, তাহলে আমি জানি পরমাণুর কেন্দ্রে, এই যে একটা পরমাণু আমি আঁকি, এখানে কেন্দ্রে একটু বড় করে আঁকি বোঝার সুবিধার জন্য, এই যে পরমাণুর কেন্দ্র, এই পরমাণুর কেন্দ্রে কে থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। আমি জানি প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড। এই প্রোটনের সাথে এই যে সর্ববহিস্থ স্তরে এই যে এখানে যে ইলেকট্রনটা থাকে, সর্ববহিস্থ স্তরে এখানে যে ইলেকট্রনটা থাকে, এই ইলেকট্রনের সাথে এই প্রোটনের এই ধনাত্মক আধানের এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের উদ্ভব হয়, যাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই ধনাত্মক চার্জ এবং এই বিপরীত ঋণাত্মক চার্জের সাথে সর্বদা এক ধরনের আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই আকর্ষণ বলের কারণে এই ইলেকট্রন এই কেন্দ্রের দিকে আসতে চায়, চেপে আসতে চায়। তো এখানে একটা ইলেকট্রন কর্তৃক এই সোডিয়ামের যে 11টা ইলেকট্রন আছে তা আকর্ষণ করে, এখানে দুইটা ইলেকট্রনকে ম্যাগনেসিয়ামের যে 12টা প্রোটন আছে তা আকর্ষণ করে। অ্যালুমিনিয়ামের বেলায় 3টা ইলেকট্রনকে 13টা প্রোটন আকর্ষণ করে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পাই, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন বেড়ে যায়, আর ইলেকট্রন বেড়ে গেলে এই পরমাণুর নিউক্লিয়াসের সাথে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন আকর্ষী বল, যেটা অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা, সেটা বেড়ে যায়। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বেড়ে গেলে এই ইলেকট্রনগুলা অর্থাৎ এই যে পরমাণুর এই কেন্দ্রের দিকে চলে আসতে চায়, কেন্দ্রের দিকে এই কক্ষপথটা পরমাণুর কেন্দ্রের কাছাকাছি আসতে চায়। কাছাকাছি আসতেই মূলত এই পরমাণুগুলো ছোট হয়ে আসতে চায়, আকর্ষণ বেশি হয়, ফলে বেশি হলে এই পরমাণুগুলো কেন্দ্রের দিকে চলে আসতে চায়। এই কারণে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ক্রমান্বয়ে কমতে থাকে। দ্যাট ইজ এ পিরিয়ডিক প্রপার্টিজ। আশা করি বুঝেছো। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে এবং একই গ্রুপে উপর থেকে নিচে গেলে এই যে পরমাণুর আকারের ক্রমবিকাশ, এই যে পরমাণুর আকারের যে পরিবর্তন পরিলক্ষিত হয়, এটাই হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম। তো এই গেল আকার। এবার এই চার্ট দিয়ে আমরা আর একটা পর্যায়ভিত্তিক ধর্ম বুঝি। আমরা একটা চার্ট দিয়ে দেখিয়ে কতগুলো বুঝতে পারি। এরপর রয়েছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি পড়ানোর আগে তোমাদের একটা ভুল ভেঙে নিই। ভুলটা হলো, আমরা সাধারণত বলি, আমরা তো সাধারণত ইলেকট্রন বিন্যাস করি, যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসই যদি বলি, তাহলে আমরা এরকম করি। প্রথমে নিউক্লিয়াস, এরপরে কক্ষপথে 2টা, এরপরে হচ্ছে 2, 4, 6, 8টা, এরপরে একটা। এই কক্ষপথগুলোকে n সমান বোরের পরমাণু মডেল অনুসারে n সমান 1, 2, 3, 4, 5 ইত্যাদি দিয়ে সূচিত করা হয়। অর্থাৎ n সমান 1 হলে আমরা বলি k শেল, n সমান 2 হলে আমরা বলি l, n সমান 3 হলে আমরা বলি KLM, n সমান 4 হলে আমরা বলি n। আমরা তো সাধারণত মনে করি KLMN ওই পর্যন্তই না, কিন্তু পরমাণুর ইলেকট্রন বিন্যাসের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে ইলেকট্রন কিন্তু শুধু যেই কয় কক্ষপথে ইলেকট্রন থাকে তা নয়। ইলেকট্রন কিন্তু এই যেখানে খালি কক্ষপথ আছে, এখানে যে খালি কক্ষপথ, সেই খালি কক্ষপথও থাকে কতগুলো এরকম, যেখানে কোনো ইলেকট্রন থাকে না। এখানে কোনো ইলেকট্রন থাকে না, এই পথগুলা, এই কক্ষপথগুলা খালি থাকে। এখন এই কক্ষপথগুলা খালি থাকলে আমরা তাকে কি বলি? এই যে অসীম, অর্থাৎ এই আয়নীকরণ শক্তির মধ্যে যে সংজ্ঞাটা এসেছে যে অসীম থেকে গ্যাসীয় অবস্থায়, অসীম থেকে মানে দুইটা, একটা হচ্ছে আয়নীকরণ শক্তি, এরপরে আসবে আরেকটা ইলেকট্রন আসক্তি, আরেকটা আসবে তড়িৎ-আত্মকতা। সেই ক্ষেত্রে তো এই যে পরমাণুর সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা কোনো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্ববহিস্থ স্তর থেকে অসীমে নিয়ে যাব। অসীম বলতে কি বোঝানো হয়েছে? তাহলে আমরা যেটা বলছি যে কোন মৌল তার সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনকে অসীমে নিয়ে যেতে
তার যেই পরিমাণ এনার্জি দিতে হবে সেই পরিমাণ এনার্জিটাকে আমরা বলবো আয়নীকরণ শক্তি। সোডিয়াম তার ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত হতে এত তাপ লাগে, এত কিলোজুল তাপ লাগে, শক্তি লাগে। এই 465 কিলোজুল তাপকে আমরা বলবো সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি। এখন সোডিয়াম তো একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, তাহলে এই সোডিয়াম থেকে যদি এবার আরো একটা ইলেকট্রন ত্যাগ করতে চাই, তাহলে Na+, তাহলে অর্থাৎ কোন পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে সে অষ্টক পূরণ করে, সেখান থেকে ইলেকট্রন অপসারণ করা অত্যন্ত দুরূহ। অর্থাৎ এই ক্ষেত্রে সোডিয়াম এর যদি ল্যাবরেটরিতে ন্যাচারালি এটা সম্ভব না, আধুনিক গবেষণাগার থেকে এত পরিমাণ প্রায় ডেলিস এর মান হয়ে যায় 4465 কিলোজুল তাপ, অর্থাৎ প্রায় 4000 জুল তাপ বেশি লাগে। এই 4000 জুল তাপ যদি তাকে দেওয়া হয়, তাহলে এখান থেকে আরেকটি ইলেকট্রন অপসারণ করা সম্ভব হয়। তাহলে একে বলে সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তাহলে কোন মৌল থেকে, কোন ধাতব মৌল থেকে, ধাতব মৌলের সর্ববহিস্থ স্তর থেকে এক মোল ইলেকট্রন অসীমে নিয়ে যেতে যে শক্তি লাগে তাকেই বলি আমরা আয়নীকরণ শক্তি। এখন একটা গ্রুপে উপর থেকে নিচে গেলে অথবা একটা পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির কি পরিবর্তন হয়? বন্ধুরা, আমরা পরমাণুর আকার ব্যাখ্যা করে আসছি যে একই গ্রুপে এই লিথিয়ামের দুইটা স্তর, এই সোডিয়ামের স্তর 3টি, পটাশিয়ামের স্তর 4টি, এর স্তর 5টি, 6টি, 7টি। তো দেখো একই গ্রুপে উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায়, এই পরমাণুর আকার যত, এটা পরমাণুর আকার এতটুকু, এর পরমাণুর আকার এতটুকু, এর পরমাণুর আকার এতটুকু, এর পরমাণুর আকার আর এতটুকু, এরটা এতটুকু। একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, অর্থাৎ এটা যদি নিউক্লিয়াস হয়, এইটার পারমাণবিক দূরত্ব ব্যাসার্ধ, এই যে পারমাণবিক ব্যাসার্ধ। একই গ্রুপে উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, ততই পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে এই সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের একটা দূরত্ব বেড়ে যায়। দূরত্ব বাড়লে এই সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনটি অত্যন্ত ঢিলেঢালা, খুবই দুর্বলভাবে এই নিউক্লিয়াসের প্রোটনের সাথে আকৃষ্ট থাকে। অর্থাৎ পরমাণুর আকার বড়, এই কারণে এখানে যে প্রোটন আছে সেই প্রোটনের সাথে এই ইলেকট্রনের আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অত্যন্ত দুর্বল। তাহলে পরমাণুর আকার যত ছোট হবে এই বল তত বেশি হবে। একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বড় হওয়ার কারণে এই ইলেকট্রন ঢিলেঢালা ভাবে থাকার কারণে, দুর্বল লিংক আপ তৈরি করার কারণে এখান থেকে ইলেকট্রন ত্যাগ করানো খুবই সহজ। অর্থাৎ অল্প একটু এনার্জি দিলে এখান থেকে ইলেকট্রনটা সেরে যাবে। এর চাইতে এর একটু বেশি লাগবে, এর থেকে এর একটু বেশি লাগবে। অর্থাৎ যতই পরমাণুর আকার বড় হবে, ইলেকট্রন তত দুর্বল ভাবে থাকবে সর্ববহিস্থ স্তরে, আর সর্ববহিস্থ স্তরে দুর্বল ভাবে থাকলে ইলেকট্রন ত্যাগ করানো খুবই সহজ। তাই একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কমতে থাকে, অর্থাৎ ইলেকট্রন অপসারণ করানো খুবই সহজ হয়। as like as বাম থেকে ডান দিকে গেলে এই সোডিয়ামের 3টা, ম্যাগনেসিয়ামের 3টা, অ্যালুমিনিয়ামের 3টা, সিলিকনের 3টা, ফসফরাসের সবার কিন্তু 3টা স্তর। কিন্তু 3টা স্তর থাকলে কি হবে? অর্থাৎ এদের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন আছে 1টা, এর আছে 2টা, এর 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। অর্থাৎ এই যে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনগুলো কেন্দ্রের প্রোটনের সাথে খুবই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দিয়ে খুব তীব্রভাবে আকর্ষিত থাকবে। এই তীব্রভাবে আকর্ষিত থাকার কারণে, অর্থাৎ এদের যেমন ম্যাগনেসিয়াম যদি বলি, এই যে ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ স্তরে 2টা ইলেকট্রন এই কেন্দ্রের সাথে আকর্ষিত থাকবে। আর আমি যদি বলি ক্লোরিনের এই 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7, এই 7টা ইলেকট্রন এই কেন্দ্রের সাথে এই যে এখানে ইলেকট্রন আকর্ষী ফোর্স দ্বারা আকর্ষিত করা থাকে। ফলে এখান থেকে কোনো ইলেকট্রনকে ত্যাগ করানো অত্যন্ত অসম্ভব বা অত্যন্ত বেশি এনার্জেটিক অবস্থার সৃষ্টি করতে হয়, অনেক বেশি এনার্জি লাগে। দ্যাট ইজ ওয়াই বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমে, আর পরমাণুর আকার করলে সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রন আছে ওই ইলেকট্রনের সাথে এই নিউক্লিয়াসের যে প্রোটন আছে তার সাথে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বেড়ে যায়। আর এই ফোর্স বেড়ে গেলে পরমাণুর সর্ববহিস্থ স্তরে ইলেকট্রনটি খুব দৃঢ়ভাবে আবদ্ধ থাকে পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসের সাথে, আর এইখান থেকে কোনো ইলেকট্রনকে অপসারণ করানো বেশি এনার্জি লাগে। দ্যাট ইজ হোয়াই ইলেকট্রন অর্থাৎ আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়।
তাই একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ছোট হয় এবং পরমাণুর আকার ছোট হওয়ার সাথে সাথে আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে। সো বন্ধুরা, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কমবে, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়বে। আশা করি এই পরমাণুর আকার এবং আয়নীকরণ শক্তি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবারের বিষয় তড়িৎ ঋণাত্মকতা। আমরা যে পর্যায়ভিত্তিক ধর্ম আলোচনা করে আসছি তার ধারাবাহিকতা এবারে যে ব্যাপারটা আলোচনা করবো সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি আসলে সেটা বুঝতে হবে আমাদেরকে। একটা মৌল ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক আয়নে পরিণত হবে, ইলেকট্রন অ্যাফিনিটি, অর্থাৎ ইলেকট্রনের প্রতি তার ভালোবাসা আছে, ইলেকট্রনকে সে ভালোবাসে, পছন্দ করে, ইলেকট্রনকে সে নিজের কাছে আনবে। তো নিজের কাছে আনতে এমনি এমনি তো আনা যাবে না, নিজের কাছে আনতে হলে যে এনার্জির প্রয়োজন হবে, যে শক্তির প্রয়োজন হবে, এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কি। আসুন আমরা একটা উদাহরণ দেখি। HCl2 এটা হচ্ছে একটা যৌগ, এটা হচ্ছে একটা অণু, মৌল, ক্লোরিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। সমযোজী যৌগের অণুতে বন্ধনযুক্ত উভয় পরমাণুর মাঝখানে যে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনকে কোনো পরমাণু নিজের দিকে টেনে নিয়ে সহজেই অষ্টক পূরণ করতে চায়। এই যে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে সে নিজে ঋণাত্মক আয়নে পরিণত করলো, এর জন্য যেই শক্তি লাগে তার নাম হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আমরা যদি বলি যেমন হাইড্রোজেন এবং ক্লোরিন উভয়ের সর্ববহিস্থ স্তরে, হাইড্রোজেনের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন আছে 1টি এবং ক্লোরিনের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন আছে 2, 3, 5, 7টি। তো তারা যখন সমযোজী বন্ধন, সমযোজী যৌগ তৈরি করে তখন কি করে? আমরা জানি সমযোজী যৌগ তৈরি করে ইলেকট্রন শেয়ার করে। এই হাইড্রোজেন একটা ইলেকট্রন নেয়, ক্লোরিন একটা ইলেকট্রন নেয়। অর্থাৎ ব্যাপারটা এরকম, হাইড্রোজেন ক্লোরিন, এই ক্লোরিন তার, আর এই হাইড্রোজেন এই যে। তো এক্ষেত্রে হয় কি, একটু রেড মার্ক দিয়ে দেখেন, এইটা হচ্ছে ক্লোরিনের 1টা 3, 5, 7টা ইলেকট্রন, আর এই হচ্ছে একটা হাইড্রোজেনের ইলেকট্রন। তো এই হাইড্রোজেনের এই ইলেকট্রন আর ক্লোরিনের এই ইলেকট্রন মিলে এইখানে এদের মধ্যে একটা বন্ধন হয়। এই বন্ধনটাই মূলত এই Cl বন্ধন। এটা হচ্ছে সমযোজী বন্ধন। এখন এই সমযোজী যৌগের অণুতে এই যে এক জোড়া ইলেকট্রন, সমযোজী যৌগের দুটি অণুর মাঝখানে যে একটি বন্ধন, এই বন্ধনে যে এক জোড়া ইলেকট্রন থাকে, এই বন্ধনযুক্ত উভয় ইলেকট্রনকে কোনো পরমাণু যদি নিজের দিকে টেনে নিয়ে যায়, এই পরমাণু যদি নিজের দিকে টেনে নেয়, তাহলে এই পরমাণুটা আংশিক ঋণাত্মক এবং অপর পরমাণু আংশিক ধনাত্মক আয়নে পরিণত হয়। এই যে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে পরিণত হলো, এই পরমাণু যে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে গেল, এর নাম হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, এখন তড়িৎ ঋণাত্মকতার মধ্যে ইলেকট্রন দুই ভাবে বিভাজিত হয়। ইলেকট্রন দুই ভাবে বিভাজিত হয়, একটা হচ্ছে সুষম বিভাজন, বিষম বিভাজন। তো এই যে আমি এখন যেটা প্রথমে দেখালাম এটা হলো বিষম বিভাজন, অর্থাৎ হাইড্রোজেনের ইলেকট্রন, এই হাইড্রোজেন দুইটা ইলেকট্রনই, অর্থাৎ এদের মাঝখানে যে দুটো ইলেকট্রন ছিল, এই দুইটা ইলেকট্রনই ক্লোরিন টেনে নিয়ে গেছে। এই কারণে ক্লোরিন অসমভাবে ইলেকট্রনকে টেনে নিয়ে গেছে, হাইড্রোজেন কোনো ইলেকট্রন পায় নাই, তাদের মধ্যে ইলেকট্রনের সুষম বন্টন হয়নি। এই কারণে এই বন্টনকে বলা হবে অসম বিভাজন। ক্লোরিন, এই আরেকটা ক্লোরিন, তাহলে ক্লোরিন মাঝখানে এরকম 1, 3, 5, 7, 1, 3, 5, 7। তাহলে ক্লোরিন এই যে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, অর্থাৎ এই যে দুটি ইলেকট্রন শেয়ার করে অষ্টক পূরণ করেছে। ব্যাপারটা এইরকম, অর্থাৎ এখানে তার 2, 4, 6, 2, 4, 6। তো এই যে ইলেকট্রন শেয়ার করেছে, এখন এই ক্লোরিন
আবার কোনো এক সময় তাদের এই যে বন্ধন জোড় ইলেকট্রন, বন্ধনযুক্ত উভয় ইলেকট্রনকে তারা নিজেরা ভাগ করে নিয়ে যাবে। অর্থাৎ এই ক্লোরিন একটা ইলেকট্রনকে নিয়ে যাবে, এই ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে যাবে। ইলেকট্রন নিয়ে গেলে এই ক্লোরিন আংশিক ঋণাত্মক এবং এই ক্লোরিনও আংশিক ঋণাত্মক আয়নে পরিণত হবে। এই যে তারা উভয় ইলেকট্রন সমান সমানভাবে শেয়ার করেছিল বন্ধন গঠনে, এবার আবার তারা সমান সমানভাবে ইলেকট্রনকে নিজেরা ভাগাভাগি করে নিল। এই বন্ধনের এই ইলেকট্রন ভাগের নাম হলো সুষম বিভাজন। তাহলে তড়িৎ ঋণাত্মকতা এমন একটা ব্যাপার যে বন্ধনযুক্ত উভয় ইলেকট্রনকে কোনো পরমাণু যদি নিজের দিকে নিয়ে যায় সে ঋণাত্মক আয়নে পরিণত হবে। এই যে দুইটা ইলেকট্রনে নিজে টেনে নিয়ে নিজেই ভোগ দখল করা, এটা হলো বিষম বিভাজন। আর উভয় পরমাণু একটি একটি করে ইলেকট্রন শেয়ার করে একটি একটি ইলেকট্রন ভাগ করে নিয়ে এটা হলো সুষম বিভাজন। আশা করি বুঝতে পেরেছ। আবার একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। শেষ করে দিলাম না, ইলেকট্রন আসক্তি। তড়িৎ ঋণাত্মকতাকে আমরা বলি ইলেকট্রন নেগেটিভিটি, আর ইলেকট্রন আসক্তিকে বলি আমরা ইলেকট্রন অ্যাফিনিটি, লাভ অফ ইলেকট্রন। ইলেকট্রনকে সে ভালোবাসে। কিভাবে? ইলেকট্রন আসক্তির সংজ্ঞা কি? আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি সম্পূর্ণ উল্টা পাল্টা ব্যাপার, ভাইস ভার্সা, একটা আরেকটার বিপরীত। আয়নীকরণ শক্তির বেলায় আমরা বলেছিলাম গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্ববহিস্থ স্তর থেকে একটি একটি করে 1 মোল ইলেকট্রন অসীমে অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়ন গঠনে যে এনার্জি লাগবে, সোজা কথা বাংলা কথা আমরা বলবো যে সর্ববহিস্থ স্তর থেকে 1 মোল ইলেকট্রন সরাই দিয়া 1 মোল ধনাত্মক আয়ন বানাবো, এর জন্য যে এনার্জি লাগবে আয়নীকরণ শক্তি। আর এবার অসীম থেকে 1 মোল ইলেকট্রন পরমাণুর সর্ববহিস্থ স্তরে এনে এই পরমাণুকে ঋণাত্মক আয়নে পরিণত করব, তার জন্য যে শক্তি লাগবে তাকে বলা হবে ইলেকট্রন আসক্তি। মনে করি দুটি পরমাণু, একটা মনে করি ক আর একটা মনে করি খ। ক পরমাণুর প্রথম স্তর 2টা, দ্বিতীয় 6 8টা, তৃতীয় স্তরে মনে করি 2 4 6 7টা। এরপরে এখানে আছে 4 নম্বর 5 6, এরপরে 7 8 9 10, এরকম স্তর আছে আর কি। 10টা স্তর দিলাম আমি। তাহলে 1 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে মোট স্তর 10টি। আমি এটা মনে করি নামই দিয়ে দিই, এটা মনে করি ক্লোরিন পরমাণু। এখানে আরেকটা পরমাণু দিই আমি সালফার। সালফারের প্রথমে 2টা, তারপরে 2 4 6 8টা, তারপরে 6টা, 2 4 6টা। হ্যাঁ, 1 2 3, আচ্ছা 6টা না দিয়ে সালফার না দিয়ে আরেকটা ছোট পরমাণু দিই, তাহলে বুঝতে তোমাদের আরো সুবিধা হবে। যেমন আমি 2 আর 5, 2 আর 5, এটা নাইট্রোজেন দিই, নাইট্রোজেন। তাহলে একটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট আর একটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এটারও 10টা স্তর। তো করতে হবে কি, এইখানে মনে করি অসীমে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটাকে পরমাণুর যোজ্যতা স্তর এই যে ভ্যালেন্সি লেয়ারে আনতে হবে। এখান থেকে ইলেকট্রনটা এইখানে আনতে হবে সর্ববহিস্থ স্তরে। এটা অসীম ইলেকট্রন। অসীম বলতে আমরা বুঝি পরমাণু সর্ববহিস্থ স্তরের বাইরে যে স্তরটা ইলেকট্রন আছে, এই স্তরের বাইরে অনেকগুলো ফাঁকা স্তর আছে যেখানে কোনো ইলেকট্রন থাকে না। এই ফাঁকা স্তরের কোনো একটা স্তরই হচ্ছে অসীম স্তর। এই অসীম স্তর থেকে আমরা ইলেকট্রন এবার
এই সর্ববহিস্থ স্তরে এনে এই পরমাণুটাকে আমি ঋণাত্মক আয়নে পরিণত করব। এর জন্য যে শক্তি লাগবে তাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। তো চলো দেখি। এখানে মনে করি যে আমরা তো একটু আগেই বলেছি বোর পরমাণু মডেলে যে সর্ববহিস্থ স্তরে বোর পরমাণু মডেল অনুসারে পরমাণু সর্ববহিস্থ স্তর থেকে ইলেকট্রন যদি কোনো উপরের স্তর থেকে নিচের স্তরে নেমে আসতে চায় তাহলে তাকে ইলেকট্রন ছেড়ে দিয়ে আসতে হয়। অর্থাৎ ইলেকট্রন এক্ষেত্রে তাপ ছেড়ে দেয়, তাপ ছেড়ে দিলে তাপ উৎপাদে বিক্রিয়া হয়। আচ্ছা, তাহলে এখানে মোট স্তর আছে স্তর 10টি। মনে করি একটা স্তর এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তাহলে 1 2 3 4 5 6 7 8 মোট 8টা স্তর ভেদ করে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 ওকে 8টা স্তর ভেদ করে এখানে ইলেকট্রনকে আসতে হবে। তো আমি ধরি একটা স্তর ভেদ করতে তার যদি এনার্জি লাগে 400 কিলোজুল, তাহলে 8টা স্তরে এনার্জি লাগবে 4টা 3200 কিলোজুল তাপ। এখান থেকে ধরলাম উদাহরণ, এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে এখান থেকে কোন ইলেকট্রনকে এই যে এর সর্ববহিস্থ স্তরে আনতে 3200 কিলোজুল তাপ লাগবে। চলো এবার এই বড় পরমাণুর ক্ষেত্রে কত লাগবে দেখি। 1 2 3 4 5 6 7 7টা স্তর ভেদ করে এখানে আসতে হবে। তাহলে একটা স্তরের জন্য লাগছে কত 400, তাহলে এর লাগবে 400 ইনটু 7, 4 7 2800 কিলোজুল। এখন দেখো তো অসীম থেকে এই ঠিক এই পরমাণুর আকারের স্তর হচ্ছে 2 5, দুইটা স্তর, আর এই পরমাণুর স্তর হচ্ছে 2 8 7, তিনটা স্তর। তো অসীম থেকে ইলেকট্রনকে সর্ববহিস্থ স্তরে আনতে তিনটা স্তর ছিল বলে তার তাপ লেগেছে 2800 কিলোজুল, আর ওর স্তর একটা বেশি থাকার কারণে ওর লেগেছে 3200 কিলোজুল। তাহলে এই ব্যাখ্যা দিয়ে আমরা কি বুঝি? আমরা বুঝি পরমাণুর আকার যত বড় হবে সর্ববহিস্থ স্তর থেকে কোন ইলেকট্রনকে এনে তাকে ঋণাত্মক আয়নে পরিণত করতে এনার্জি কম লাগবে। এই কারণে পরমাণুর আকার বড় হওয়ার সাথে সাথে ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে। তাহলে কি বুঝলাম? একই গ্রুপে উপর থেকে নিচের দিকে যত যাবে পরমাণুর আকার বড় হবে, আকার বড় হলে তার ইলেকট্রন আসক্তির মান কমবে, এবং পরমাণুর আকার যত ছোট হবে ইলেকট্রন আসক্তির মান তত কি হবে? তার বাড়তে থাকবে। আশা করি বুঝছো ব্যাপারটা। তো একই ভাবে তোমরা এই ব্যাখ্যাটা আরো অনেক ব্যাখ্যা আছে পরমাণুর আকার দিয়ে ব্যাখ্যা করা যায়, যে এখানে সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন আছে 2 4 6 7টা, এখানে সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন আছে 2 4 5টা, এখানে 2 নম্বর কক্ষপথে 5টা ইলেকট্রন, আর এখানে 3 নম্বর কক্ষপথে যে 7টা ইলেকট্রন, সেখানে ইলেকট্রনের ঘনত্ব দিয়েও কিন্তু এটা ব্যাখ্যা করা যায়। যাক, ইলেকট্রনের ঘনত্ব দিয়ে ব্যাখ্যা করাটা তোমাদের জন্য টাফ, কিন্তু এইভাবে যদি তুমি ব্যাখ্যা করে দেখো একদম সহজ, যে পরমাণুর স্তর যত বাড়বে কক্ষপথের সংখ্যা যত বাড়বে, অ্যাক্টিভ কক্ষপথ যে কক্ষপথে ইলেকট্রন আছে তার কক্ষপথের সংখ্যা যত বাড়বে, সর্ববহিস্থ অসীম থেকে ইলেকট্রন এসে তাকে ঋণাত্মক আয়নে পরিণত করার জন্য এনার্জি তত কম লাগবে। দ্যাট ইজ হোয়াই ইলেকট্রন অ্যাফিনিটির মান, আয়নীকরণ শক্তির মান তত কম লাগবে। তো বন্ধুরা, আমরা আজকে এই পরমাণুর আকার শিখলাম, পর্যায়ভিত্তিক ধর্মের মধ্যে পরমাণুর আকার, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি, 4টা টপিক অত্যন্ত ইম্পর্টেন্ট। এই 4টা টপিক ছাড়া এই পর্যায় সারণী পড়া আর না পড়া সমান কথা। সুতরাং আমাদের এই চ্যানেলের আরো ভিডিও পেতে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার জন্য রেডি থাকবে। সো কোনো বিষয় না বুঝলে কমেন্ট সেকশনে তোমরা বলতে পারো, এবং আশা করি এরপরে পর্যায় সারণীর আরো একটা ভিডিও কমপ্লিট করলে, আরো একটা ভিডিও আপলোড করতে পারলে তোমাদের এই ক্লাসটা ফুলফিল হয়ে যাবে। তো স্টে কানেক্টেড উইথ সায়েন্স টিউব। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।